মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে পুলিশকে নির্দেশ প্রধানমন্ত্রীর। এসকে সিনহার বিরুদ্ধে আরো 2টি মামলা করছে দুদক। শিগগিরই পিকে হালদারকে গ্রেফতার প্রক্রিয়া শুরু করবে ইন্টারপোল, হাইকোর্টকে দুদক। পেঁয়াজ আমদানিতে শুল্ক বাড়ানো হবে বললেন বাণিজ্যমন্ত্রী। এটি নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি বেলা 3টা নিউজ আওয়ারে। জানিয়ে দিচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার পুরো খবর। অপরাধের ধরন পাল্টে গিয়েছে। নতুন ধরনের অপরাধ মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণ বাড়াতে পুলিশকে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে জনগণের আস্থা বিশ্বাস অর্জনে পুলিশ সদস্যদের আরও উদ্যোগী হওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। সকালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত কুচকাওয়াজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে তিনি এই নির্দেশ দেন। বাংলাদেশের 4বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারই প্রথম শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে যোগ দিতে পারেননি। করোনার কারণে 37তম BCS পুলিশ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা শোনেন ভার্চুয়ালি। এবং আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী 2021 সাল রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত এই কুচকাওয়াজে শেখ হাসিনা বলেন, করোনা মোকাবেলায় বাংলাদেশ পুলিশ যে ভূমিকা রেখেছে নিঃসন্দেহে তা প্রশংসনীয়। তাই পুলিশ সদস্যদের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করার ঘোষণা দেন তিনি। যে আমাদের পুলিশে আলাদা বোধহয় একটা মেডিকেল ইউনিট গঠন করা একান্তভাবে দরকার। তাদের নিজস্ব একটা ইউনিট থাকুক যারা অন্তত এই চিকিৎসা সেবাটা দেখবে। শেখ হাসিনা বলেন, বিশ্বজুড়েই অপরাধের ধরন পাল্টেছে। সাইবার ক্রাইম সহ নতুন ধরনের অপরাধ মোকাবেলায় পুলিশকে আরও উদ্যোগী হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পৃথিবী এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে, ক্রাইমের ধরনটাও বদলে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে তাল মিলিয়েই আমাদের চলতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে মিথ্যা তথ্য দিয়ে বা এই যে এখন ওই ফেসবুক আছে আর বিভিন্ন ধরনের যে অ্যাপস আছে সেগুলির মাধ্যমে অনেক ধরনের অপরাধ, বিশেষ করে কিশোর বা উঠতি বয়সের ছেলেমেয়েরা এই সমস্ত অপরাধের সঙ্গে জড়িত হচ্ছে। সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে এসে তাদের সুস্থ জীবনে যাতে ফিরে আসে তার ব্যবস্থা নিতে হবে। সাধারণভাবে যেমন গুজব রটানো বা এই ধরনের কাজ যাতে করতে না পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। প্রধানমন্ত্রী মনে করেন, পুলিশের প্রতি মানুষের আস্থা বিশ্বাস থাকলে আইন শৃঙ্খলা রক্ষা আরও সহজ হবে। সে লক্ষ্যেই পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব হওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। বঙ্গবন্ধু বলেছিলেন, করছি, মনে রাখবেন আপনাদের মানুষ যেন ভয় না করে, আপনাদের জন্য মানুষ ভালোবাসে। আপনারা জানেন অনেক দেশে পুলিশকে মানুষ শ্রদ্ধা করে, আপনারা শ্রদ্ধা অর্জন করতে শিখুন। আনকোট। পুলিশ বাহিনীকে তিনি এই আহ্বানটাই করেছিলেন যে পুলিশকে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। আর মানুষের ভালোবাসা অর্জন করতে পারলে, আস্থা বিশ্বাস অর্জন করতে পারে, তো পুলিশ সংখ্যার প্রয়োজন হবে না, মানুষকে সাথে নিয়েই এদেশে যে কোনো অপরাধ দমন করা যাবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে আরও 2টি মামলা করতে পারে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্ষমতায় থাকার সময় অবৈধ পথে অর্থ উপার্জন আর জালিয়াতির অভিযোগে হতে পারে মামলাগুলো। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। দেশের 21তম প্রধান বিচারপতি হিসেবে 2015 সালে শপথ নিয়েছিলেন এসকে সিনহা। বহু ঘটনার পর 2017 সালে ছুটি নিয়ে বিদেশে যান তিনি। এসকে সিনহার বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের নথি পেয়ে তার সঙ্গে বিচার কাজে বসবেন না বলে জানান আপিল বিভাগের অন্য সব বিচারপতি। এমন অবস্থায় বিদেশ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। আলোচনা সমালোচনা যেন পিছু ছাড়ছে না সাবেক প্রধান বিচারপতির। ভুয়া ঋণপত্র তৈরি করে টাকা আত্মসাৎ এবং পাচারের চেষ্টার অভিযোগে দুদক তার বিরুদ্ধে মামলা করেছিল 2019 সালে। তার বিরুদ্ধে আরও 2টি মামলা করতে পারে দুদক।
এরই মধ্যে দুদকের হাতে তথ্য এসেছে হুন্ডি করে অর্থ পাচার করেছিলেন সাবেক এ প্রধান বিচারপতি। সেই টাকায় আমেরিকার নিউ জার্সিতে একাধিক বাড়ি করেছেন তিনি। বিভিন্ন সময় হুন্ডি সহ অন্যান্য মাধ্যমে অর্থ পাচার করেছেন। সেই অর্থ দিয়ে 179 জ্যাপার স্ট্রিট, প্যাটারসন, নিউ জার্সিতে 2018 সালের 12 জুন তারিখে $2,80,000 ক্যাশ দিয়ে একটি বাড়ি খরিদ করেন ভাইয়ের নামে। এখানে শেষ নয়, এসকে সিনহার দৃষ্টিনন্দন বহুতল ভবন পাওয়া গেছে রাজধানীর উত্তরায়। এই সম্পদ আয়ের বৈধ উৎস নিয়েও প্রশ্ন তুলেছে দুদক। এরই মধ্যে দুটি বিষয় অনুসন্ধান শেষ করে কমিশনে প্রতিবেদন জমা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। উত্তরার প্লট এসকে সিনহার আমরা এটা পেয়েছি। তিনি ব্যক্তিগতভাবে প্রভাব খাটিয়ে তার ভাই নরেন্দ্র কুমার সিনহার নামে এই প্লটটি রাজুক থেকে অনুমোদন করান এবং এর অর্থ তিনি নিজেই পরিশোধ করেন। দুটো ইনকোয়ারি আমাদের শেষ পর্যায়ে, এই দুটি এখন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুদকের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে সাবেক এই প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে। বর্তমানে তিনি বিদেশে রয়েছেন। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল শিগগিরই পিকে হালদারের গ্রেফতারি প্রক্রিয়া শুরু করবে বলে হাইকোর্টকে জানিয়েছে দুদক। তার বিষয়ে কানাডা সরকার কিছু সুনির্দিষ্ট তথ্য দিয়েছে বলেও আদালতকে জানিয়েছেন তারা। রোববার দুদকের আইনজীবী লিখিত প্রতিবেদনে হাইকোর্টকে জানিয়েছেন, বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে। 3,500 কোটি টাকা নিয়ে দেশ থেকে লাপাত্তা পিকে হালদারের কিছু সম্পদ ক্রোক করার নির্দেশ ইতোমধ্যে দিয়েছে আদালত। এর আগে দেশে ফিরতে আবেদন করে পিকে হালদার, তবে দেশে ফেরা মাত্র গ্রেফতার করার জন্য হাইকোর্ট থেকে নির্দেশ দিলে দেশে আসার সিদ্ধান্ত থেকে সরে যান পিকে হালদার। দুদক দেশে ও বিদেশে পিকে হালদারের অনেক সম্পদের খোঁজ পেয়েছে। গণমাধ্যমে পিকে হালদারকে নিয়ে টকশো করায় হাইকোর্ট থেকে তার বক্তব্য প্রচার না করতে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। 18 বছরের নিচের তরুণদের ভ্যাকসিন লাগবে না। গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ ব্যক্তিদেরও ভ্যাকসিন দেওয়া হবে না। আপাতত বাদের তালিকায় রাখা হয়েছে প্রবাসে থাকা বাংলাদেশিদেরও। এর বাইরে প্রায় 10 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। বিস্তারিত আরিফ জামালের রিপোর্টে। বিশ্বের কোথাও 18 বছরের নিচের তরুণদের উপর করোনা ভ্যাকসিনের ট্রায়াল করা হয়নি। ভ্যাকসিনও প্রয়োজন হবে না তাদের। এর বাইরে গর্ভবতী নারী এবং বিভিন্ন গুরুতর রোগে আক্রান্তদের স্বাস্থ্যগত কারণে ভ্যাকসিন দেওয়া যাবে না। আর বিদেশে থাকা বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে এই মুহূর্তে ভ্যাকসিন দেওয়ার তালিকায় রাখছে না সরকার। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 18 বছরের নিচে আমাদের প্রায় 40% পপুলেশন, অর্থাৎ প্রায় 4-5 কোটি, তাদের ভ্যাকসিন এখন প্রয়োজন হবে না। এবং বিদেশে যারা আছে, এটাও আমি হিসাব করেছি, তারা বিদেশেই আছে, তারা তো এই মুহূর্তে ভ্যাকসিন তাদের প্রয়োজন হবে না। প্রায় 35 থেকে 50 লক্ষ মায়েরা গর্ভবতী থাকে, তাদের ভ্যাকসিন দিতে হবে না। যারা হাইলি সিক, মানে ক্রিটিক্যালি সিক অনেক লোক আছে, তাদের ভ্যাকসিন দেওয়া যাবে না। সব মিলে আমরা দেখেছি প্রায় 6.5 কোটি লোকের ভ্যাকসিন এই মুহূর্তে প্রয়োজন নাই। অক্সফোর্ডের যে ভ্যাকসিন কেনা হবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে গঠিত অ্যালায়েন্স কোভ্যাক্স থেকে যে ভ্যাকসিন পাওয়া যাবে, তাতে 5.5 কোটি জনগণকে করোনার ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। তাহলে হাতের হলো 10 কোটি লোক, প্রায় 5.5 কোটি 6 কোটির ব্যবস্থা হয়ে গেছে। আর 4 কোটি লোকের ব্যবস্থার চিন্তা আমাদের করতে হবে এবং সেই চিন্তা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি, যাতে আমরা বাকি যে লোক রয়ে গেল 4 কোটি, যদি আমরা সকলকে দিতে চাই দেশে, সেটাও আমরা ভ্যাকসিনের অর্ডার এখনই আমরা করছি, যে সোর্স থেকে আমাদেরকে দিবে সেই সোর্স থেকে আমরা নিব। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, ভ্যাকসিন সংগ্রহ করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারণে অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। অন্যান্য দেশ তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিতে পারে নাই, যার ফলে তারা ভ্যাকসিন এখনই পাবে না। তারা অর্ডার মাত্র করেছে এবং আমাদের থেকে দ্বিগুণ দামে তাদের কিনতে হবে। উদাহরণস্বরূপ থাইল্যান্ড, উদাহরণস্বরূপ মালয়েশিয়া, উদাহরণস্বরূপ আমাদের পাশে শ্রীলঙ্কা। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বেসরকারি খাতকেও সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আমাদের করোনা চিকিৎসায় তারা পরবর্তীকালে অনেক বলিষ্ঠ ভূমিকা রেখেছে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। সরকারের শুদ্ধি অভিযান থেমে নেই।
নজরদারিতে আছে অনেকে, জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। জানান 2022 সালের জুনের মধ্যে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই 4টি মেগা প্রকল্পের কাজ শেষ হবে। থেকে ক্ষমতার দাপট দেখায় এমন লোকেরা আছে, তাদের ব্যাপারেও কিন্তু আমরা অত্যন্ত সতর্ক। যারা ক্ষমতার দাপট দেখাবে, আপনি দেখবেন গতবারও কিন্তু কিছু কিছু শাস্তি শুধু বহিষ্কার করা, অনেককে অনেক বড় জায়গায় থাকে সেখান থেকে ছিটকে পড়ে, সেটাও কিন্তু শাস্তি। নানান বিভিন্নভাবে দল শাস্তি দিতে পারে। সরকারের মন্ত্রী এবং সমাজের উচ্চ শ্রেণীর মানুষের জন্য করোনার টিকার তালিকা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে তিনি বলেন, করোনার টিকা সংগ্রহ ও বিতরণে সরকারের সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা নেই। সাধারণ মানুষ কিভাবে এবং কখন টিকা পাবে তাও সঠিকভাবে জানায়নি সরকার। করোনা টিকা নিয়ে সরকারের পরিপূর্ণ পরিকল্পনা জনগণকে জানানোর দাবি জানান মির্জা ফখরুল। এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধি ও নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিতে আগামী 7 ও 10 জানুয়ারি দুদিনের মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। উচ্চ পর্যায়ের মানুষদের জন্য ইতিমধ্যে তালিকা প্রস্তুত শুরু হয়ে গেছে এবং আরও শুনতে পাচ্ছি যে আপনার আমাদের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তাদের জন্য করা হচ্ছে, মন্ত্রীদের জন্য করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ কিভাবে এই ভ্যাকসিনটা পাবে এবং কখন পাবে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমরা কিন্তু সরকারের কোনো দপ্তরের কাছ থেকে এখন পর্যন্ত পাইনি। অবিলম্বে এর একটা রোডম্যাপ অবশ্যই জনগণের সামনে প্রকাশ করার দাবি আমরা জানাচ্ছি। যুক্তরাজ্য থেকে আকাশপথে আরও 6 যাত্রী দেশে ফিরেছেন। সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রত্যেককেই বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। শনিবার মাঝরাত থেকে রোববার সকাল পর্যন্ত এয়ার বাহরাইন, গালফ এয়ার, কাতার ও এমিরেটস এয়ারলাইন্সের আলাদা ফ্লাইটে এই 6 যাত্রী ঢাকায় পৌঁছান। মেডিকেল স্ক্রিনিং শেষে বিমানবন্দর থেকে তাদের পছন্দ অনুযায়ী সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টিনের জন্য পাঠানো হয়। যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন কার্যকরের প্রথম 3 দিনে এ নিয়ে মোট 33 জনকে কোয়ারেন্টিনে পাঠানো হলো। এদিকে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝরাতে দেশে পৌঁছবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তরুণ প্রজন্মকে সৈয়দ আশরাফের মতো সৎ ও আদর্শিক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সকালে বনানীতে তাঁর কবর জিয়ারত করেন পরিবারের সদস্যরা। এই সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কোনো নেতা বা অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে দেখা যায়নি। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলাম সৎ এবং আদর্শের রাজনীতি করে গেছেন এবং আমার আগামী প্রজন্মের কাছে এটাই আবেদন থাকবে যে আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলামের জীবন থেকে শিক্ষা নিয়ে যেন সৎ এবং আদর্শের রাজনীতি করে আগামী প্রজন্ম। এটাই আমার কাছে সবার আবেদন থাকবে। আর আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলামের জন্য আপনারা দোয়া করবেন, তিনি যেন বেহেশতে সর্বোচ্চ স্থানে পৌঁছাতে পারেন। বাংলাদেশের রাজনীতির অন্যতম শুদ্ধ পুরুষের নাম সৈয়দ আশরাফুল ইসলাম। কঠিন সময়ে নম্রতা, সাহস আর বুদ্ধি দিয়ে যিনি আগলে রেখেছিলেন নিজের দল ও পুরো দেশকে। বাংলাদেশের রাজনীতির সর্বজন শ্রদ্ধেয় এই ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধার্ঘ্য এটিএন নিউজের। আরো জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা অনুভূতি। ৭৫ পরবর্তী বিভ্রান্ত প্রজন্ম বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগকে উপলব্ধি করেছে এই ছোট্ট ভাষণে। কম শব্দে কত কিছু বলা যায়, এর উদাহরণ ছিলেন সৈয়দ আশরাফ। আমাদের শান্তিপূর্ণ আহ্বান কিন্তু আমাদের দুর্বলতা নয়। নিজের দলের ত্যাগী নেতাকর্মীদের মনের কথা মুখে বলতে পারতেন সৈয়দ আশরাফুল ইসলাম। আর প্রশ্নটা যদি হয় বিশ্বাসের, তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে সৈয়দ আশরাফ নিশ্চিতভাবেই ছিলেন অতল আস্থার নাম। আজকে যে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি,
এই গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রেও তার যথেষ্ট অবদান রয়েছে। যাদের রক্ত বেইমানি করে না তেমনি রক্তধারার উত্তরাধিকারী সৈয়দ আশরাফুল ইসলাম, বাবা জাতীয় চার নেতার একজন, মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। বাবার মতোই দল ও দেশের সংকটময় সময়ে হাল ধরেছিলেন সমকালীন রাজনীতির এই শুদ্ধ পুরুষ। আমাদের রক্ত খাঁটি, আমাদের রক্ত পরীক্ষিত। রাজনৈতিক জীবনের প্রায় 15 বছর ছিলেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে। তবে মন্ত্রী হয়েও সৈয়দ আশরাফের সম্পদ কমেছে দিনকে দিন। এইসব লোক আমাদের দলের মধ্যে নাই। এ তো চিকিৎসার জন্য সে গুলশানের বাড়ি বিক্রি করেছে, এই হলো তার অবস্থা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ব্যাংককের হাসপাতালে সংজ্ঞাহীন থেকেও বিপুল ভোটে জয়ী হয়েছেন কিশোরগঞ্জের নিজ নির্বাচনী এলাকা থেকে। তবে ফুসফুসের ক্যান্সার শপথ নেয়ার সুযোগ দেয়নি তাকে। আমি আমার সব ভাইদের হারিয়ে যাদেরকে খুব কাছে পেয়েছিলাম, আশরাফ তার মধ্যে একজন। বাংলাদেশের রাজনীতির এই ভালো মানুষটির প্রতি এটিএন নিউজের শ্রদ্ধা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের মোগরাপাড়ায় একটি ফ্রিজ কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। আর আমাদের সহকর্মী আমিনুল ইসলাম সেখানে আছেন। আমরা সরাসরি সেখানকার পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। আমিনুল, কি অবস্থা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন? আগের খবরগুলোতে আমি দেখছিলাম আপনি সংবাদ দিচ্ছেন সেখান থেকে। এই মুহূর্তের কি অবস্থা জানতে চাই। কাছ থেকে জানতে পেরেছি সকাল 10:50 সময় এই নারায়ণগঞ্জের মোগরাপাড়ার কনকা ফ্রিজের যে কারখানাটি রয়েছে সেখানে আগুন লাগে এবং তারপর থেকে আগুন বেশ কিছুক্ষণই এখানে এই আগুনটি জ্বলে এবং দুপুর 1:40 সময় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর ফলে কারখানার অধিকাংশ জায়গাতেই আগুন ছড়িয়ে পড়ে এবং বেশ ক্ষতির সম্মুখীন হয় কারখানাটি। আমরা যেটা জানতে পেরেছি ওখানে একটি কারেন্টের কাজ চলছিল, সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো সে বিষয়টি নিশ্চিত করে কিছু বলা হয়নি। তারা বলছেন এটি তদন্ত কমিটি করা হবে এবং তারপরে বিস্তারিত জানানো হবে যে কেমন করে আগুন লেগেছিল এবং কিভাবে লেগেছিল, বিস্তারিত তারা জানাবেন। কারখানাটি যেহেতু চলমান ছিল এবং সেখানে শ্রমিকরা কাজ করছিলেন, আমরা যতটা জানতে পেরেছি সে সময় একটি শিফট পরিবর্তন হয়েছিল এবং সে কারণে শ্রমিকরা এখানে ছিল। তবে অধিকাংশ শ্রমিকরা বের হয়ে যেতে পেরেছে বলে আমরা জানতে পেরেছি এবং একজন শ্রমিক আগুনের ভিতরে পড়েছিল এবং সেখান থেকে তাকে বের করে আনার সময় তিনি আহত হয়, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। একজন আহতের খবর আমরা পেয়েছি। এছাড়া এখন পর্যন্ত আর কারো আহত নিহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন যে তারা পুরো জায়গাটি সবকিছু তারা নিরূপণ করলে বলতে পারবেন যে এখানে আরো কেউ রয়েছেন কিনা। তবে আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে, তবে আগুনের যে ধোঁয়া সেটি এখনো রয়েছে, অর্থাৎ কি বেশ কিছু ধার্য পদার্থ এর মধ্যে থাকাতে আগুনের ধোঁয়াটি এখনো রয়েছে এবং এখানে যেহেতু ফ্রিজ তৈরির কারখানা এটি, সে কারণে এখানে কপারের ব্যবহার হতো, এখানে কম্প্রেসার মেশিনের বস্তু ছিল, সেগুলো কারণে আগুনটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুনের এই ছিল সোনারগাঁতে কনকা ফ্রিজের যে কারখানা, সেখানে যে আগুন লেগেছিল তার সর্বশেষ খবর। আমিনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিনুলের কাছ থেকে আমরা সবশেষ তথ্য জানছিলাম ফ্রিজ কারখানায় আগুন লাগার এবং চিত্রও আমরা দেখে নিচ্ছিলাম যে আগুন নিয়ন্ত্রণ এলেও কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়া প্রচুর পরিমাণে রয়েছে এবং সেটি আস্তে আস্তে নিশ্চয়ই নিয়ন্ত্রণে চলে আসবে এবং হতাহতের খবর সম্পর্কে এখনো সঠিকভাবে কোনো তথ্য আমরা জানতে পারিনি। জানা মাত্র আপনাদেরকে আবারও নিশ্চয়ই আমরা জানাবো। সংবাদের এ পর্যায়ে বাইজেস্টের বিরতি নেওয়ার সময় হলো, এরপর জানিয়ে দিচ্ছি। পরীক্ষাগারে রাজধানীতে আটক কথিত ইউরেনিয়াম। 200 নতুন ধানের উদ্ভাবক রাজশাহীর কৃষক নূর মোহাম্মদ। অপরাধ
অপরাধ মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে পুলিশকে প্রধানমন্ত্রীর নির্দেশ। এসকে সিনহার বিরুদ্ধে আরও 2টি মামলা করছে দুদক। পিকে হালদারকে গ্রেফতার প্রক্রিয়া শুরু করবে ইন্টারপোল, হাইকোর্টকে দুদক। এবং পেঁয়াজ আমদানিতে শুল্ক বাড়ানো হবে বললেন বাণিজ্যমন্ত্রী। বিরতির পর ফিরে এসে সবাইকে নিউজ আওয়ারে আরো একবার স্বাগত জানাচ্ছি। ফিরতে ফিরতে জানিয়ে দিচ্ছিলাম শিরোনামগুলো। পেঁয়াজ আমদানি বন্ধ নয়, তবে দেশের পেঁয়াজ চাষিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমদানিতে শুল্ক বাড়ানোর কথা ভাবছে সরকার, জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সকালে সচিবালয়ে একথা জানান তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে পেঁয়াজের এখন ভরা মৌসুম, ভারতেও পেঁয়াজের দাম কম। এমন পরিস্থিতিতে 3.5 মাস পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত। তবে বাণিজ্যমন্ত্রী জানান, দেশের উৎপাদকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমদানি নিরুৎসাহিত করবে সরকার। চালের দাম বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, সরকার চাল আমদানি করছে, বেসরকারিভাবে আমদানিতেও শুল্ক কমানো হয়েছে, চালের দামও শিগগিরই কমবে বলে আশা তার। আমরা আমাদের কৃষকদের স্বার্থ আমরা রক্ষা করব, আমরা আমাদের ভোক্তাদেরটাও দেখব, কৃষকদের স্বার্থটাও দেখব, যে ভারতের পেঁয়াজ আমরা নেব কি নেব না, কি পরিমাণ ডিউটি করবো, সবকিছুই যেন তারা আমাদের দেশের গ্রোয়ারদের কথা বিবেচনা করে এবং ভোক্তাদের কথা বিবেচনা করে যেন একটা অবস্থান সৃষ্টি করে। কোনো অবস্থাতেই আমাদের গ্রোয়াররা যেন ক্ষতিগ্রস্ত না হয়, কেননা তাদেরকে যদি আমরা সাপোর্ট না দিই সামনের দিনগুলো আমাদের আরো খারাপ অবস্থা হবে। ইউরেনিয়াম শক্তিশালী তেজস্ক্রিয় পদার্থ, পরমাণু অস্ত্র তৈরির মূল উপাদান, অসম্ভব দামি, সহজলভ্য নয় মোটেও। তারপরও সম্প্রতি ঢাকায় পাওয়া গেল 2 পাউন্ডের একটি বাক্স, যার ভেতরে ইউরেনিয়াম রয়েছে বলে দাবি করছে আটককৃতরা। আরও জানাচ্ছেন সাব্বির আহমেদ। পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক দুর্ঘটনা সোভিয়েত ইউনিয়নের চেরনোবিলের বিস্ফোরণ, যেখানে ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন ইউরেনিয়াম, যার সংস্পর্শে এসে আশপাশের প্রায় 30 কিলোমিটার অংশ জুড়ে ছড়িয়েছে বসবাসের অযোগ্য তেজস্ক্রিয়তা, যার ফলে মানুষ ক্যান্সার সহ ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছিল। সেই ইউরেনিয়াম এখন রাজধানীতে, যদিও এই ব্যাপারে রয়েছে কিছুটা সংশয়। গেল 28 ডিসেম্বর রাজধানীর রামপুরার এই বাসা থেকে প্রায় 55 কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামের মতো বস্তুসহ 3 জনকে আটক করেছে র্যাব। চামড়ার যে বাক্সে এটি ছিল সেটির গায়ে লেখা ছিল অ্যাটমিক এনার্জি মেটালিক এলিমেন্ট, অ্যাটমিক ওয়েট 222.07। সেই সঙ্গে ছিল রিমোট কন্ট্রোল, ম্যানুয়াল বই, গ্যাস মাস্ক, ইলেকট্রিক মিটার, রাবারের ড্রপ সহ নানা জিনিস। এটি পরীক্ষার জন্য পারমাণবিক শক্তি কমিশনের কাছে পাঠানোর কথা। যার বাসা থেকে এই ইউরেনিয়ামের মতো বস্তু পাওয়া গেছে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক প্রকৌশলী ABM সিদ্দিকী বাপ্পি, যদিও তার পরিবার ও প্রতিবেশীদের দাবি তারা এ ব্যাপারে কিছুই জানেন না। ভাষায় দিছে যে লোক, সে লোককে তো ধরতে পারতেছে না, সে এনে থুয়ে চলে গেছে, পরের দিন রাতেই র্যাব আসছে, তার মোবাইলের ইঁদুর এখানে আসছে, জিনিসটিকে আমাদের। ইউরেনিয়ামের মতো বস্তুসহ আটককৃত বাকি 2 জন মিজানুর রহমান ও আক্তারুজ্জামান। র্যাবের কাছে প্রশ্ন ছিল, কোথা থেকে কি উদ্দেশ্যে তারা এটি সংগ্রহ করেছে। USSR প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন, সেটি তার নাম লেখা রয়েছে। এই বিষয়ে তাদেরকে আমরা বিস্তৃত জিজ্ঞাসাবাদ করেছি। আমাদেরকে প্রাথমিকভাবে তারা জানিয়েছেন মূলত তারা এই ইউরেনিয়াম সদৃশ জিনিসটি অন্য একজনের কাছ থেকে পেয়েছেন। মূলত তারা এটি বহন করছিল অন্য কোনো গ্রুপের কাছে, অন্য কোনো ব্যক্তির কাছে এটি বিক্রি করার জন্য। যে কোনো ধরনের পারমাণবিক চুল্লি, যে কোনো ধরনের কেমিক্যাল ফ্যাক্টরিগুলোতে এই ইউরেনিয়ামের ব্যবহার হয়ে থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি। এর আগে 2014 সালে রাজধানীর বনানী থেকে 2 পাউন্ড ইউরেনিয়াম সহ 11 জনকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দারা, কিন্তু পরীক্ষার পর দেখা যায় সেটি আসলে ইউরেনিয়াম ছিল না। চক্রটি তাদের কাছে ইউরেনিয়াম আছে বলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। এবার মেট্রো প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা।
200 নতুন ধান উদ্ভাবন করেছেন রাজশাহী কৃষক নূর মোহাম্মদ। সংকরায়নের মাধ্যমে নতুন নতুন ধান উদ্ভাবন করেছেন তিনি। এর মধ্যে 5টি থেকে ভালো ফলনও পাওয়া গেছে, যা সাড়া ফেলেছে কৃষকদের মাঝে। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। রাজশাহী তানোর উপজেলার গোল্লাপাড়া গ্রামের নূর মোহাম্মদ কৃষক পরিবারে জন্ম নেওয়া মানুষটির পড়ালেখা বেশি দূর আগায়নি, তবু ব্যবহারিক জ্ঞান থেকে সংকরায়নের মাধ্যমে উদ্ভাবন করেছেন 200 ধরনের ধান। নূর মোহাম্মদ কৃষি পরিষেবা বা সংক্ষেপে NMKP 101, NMKP 102, 103 এভাবে ধানের নামকরণ করেছেন তিনি। স্বল্পমেয়াদী, উচ্চ ফলনশীল, সরু সুগন্ধিযুক্ত, সারিগুলো বৈশিষ্ট্য, গাছ মজবুত, সহজে হেলে পড়ে না, রোগ ও পোকামাকড় আক্রমণ অন্যান্য জাতের তুলনায় অনেক কম। খরাশোষণ সারিগুলো প্রজননকালে 15 থেকে 20 দিন বৃষ্টি না হলেও খরা মোকাবেলা করে ভালো ফলন দিতে সক্ষম। বরেন্দ্র অঞ্চলের খরা সহিষ্ণু ও রোগবালাই মুক্ত এসব ধান জাতীয় বীজ প্রত্যয়ন বোর্ডের অনুমোদন পাওয়ার উপযোগী বলে মনে করেন এই উদ্ভাবক। নতুন জাতের উচ্চ ফলনশীল ধান উদ্ভাবনের পাশাপাশি আদি ধান টিকিয়ে রাখার প্রতিও যত্নশীল তিনি। বাবার সঙ্গে কৃষি কাজ করতে করতে আমি ধান লাগানো এবং ধান কাটা মাড়াই এই কাজ শিখছি। নতুন নতুন জাত বিজ্ঞানীরা যেভাবে উদ্ভাবন করে সেভাবে আমি পারি কিনা। নূর মোহাম্মদের উদ্ভাবিত ধান চাষাবাদ করে ভালো ফলন পাচ্ছেন কৃষকরা। তার বীজ আমরা এলাকার মানুষরা আবাদ করি এবং সে আবাদে আমরা অনেক লাভবান। কৃষকেরা উপকৃত হয়েছেন এবং তিনি সবার কাছে অত্যন্ত জনপ্রিয় হিসেবে পরিচিত হয়েছেন। যেহেতু নূর মোহাম্মদের উদ্ভাবিত ধান এখনো সরকারিভাবে গৃহীত হয়নি, তাই তার ধানকে এখনো জাত বলছেন না কৃষি বিজ্ঞানীরা। তবে তার উদ্ভাবিত 3টি ধান নিয়ে ধান গবেষণা ইনস্টিটিউটে পরীক্ষা করে দেখা হচ্ছে। ব্যক্তিগতভাবে যদি এটা করে থাকেন অবশ্যই প্রশংসার দাবি রাখে। যদি সেখানে ভালো ফলনের কোন জাত উদ্ভাবন করতে পারেন দেশের উন্নতি হবেই। ধান গবেষণা ইনস্টিটিউট থেকে যেসব ধান অবমুক্ত করা হয় সেগুলো জাত হিসেবে স্বীকৃত। তার আগ পর্যন্ত নতুন উদ্ভাবিত এক একটি ধান সারি বা লাইন নামে পরিচিত হয়। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনার আঘাতে অনেকটাই বিপর্যস্ত ছিল গেল বছরের অর্থনীতি, কিন্তু কেমন যেতে পারে নতুন বছরের অর্থনীতি? কম বেশি সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে এমন প্রশ্ন। অবশ্য অর্থনীতি বিশ্লেষক আর ব্যবসা বাণিজ্যের সাথে জড়িতরা বলছেন নতুন বছরে অর্থনীতিতে আসতে পারে বেশ কিছু সুখবর। কিন্তু কি সেই সুখবর জানাচ্ছেন গোলাম কাদির রবু। শুরু হলো নতুন বছর, অর্থনীতিতেও তাই স্বপ্ন জাগছে নতুন আশা আর সম্ভাবনার। সেক্ষেত্রে বড় খবরটি আসতে পারে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার বিষয়টি, যার প্রাথমিক স্বীকৃতি মিলেছিল 2 বছর আগেই 2018 সালে। তখন 3টি শর্ত পূরণ করেছিল বাংলাদেশ, আর পরের 3 বছর সেই শর্ত পূরণের ধারাবাহিকতা ধরে রাখতে পারায় আগামী ফেব্রুয়ারিতে আসতে পারে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ। 2021 সাল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও। এই সময়ে $50 বিলিয়ন রিজার্ভ ও যুক্তরাষ্ট্রের বাজারে হারানো জিএসপি সুবিধা ফেরত পাবার আশাও করছে বাংলাদেশ। আমি আশা করি যে এই 2021-এই 50 বিলিয়ন হবে। যদি জিএসপিটা আমরা পেয়ে যাই, তো আমরা যা এক্সপোর্ট করি আমেরিকার 4%, সুতরাং এই 4% যদি 100% আমরা এক্সপোর্ট করতে পারি, জিএসপি সুবিধা পাই, তাহলে আমাদের ইনকাম কোথায় চলে যাবে? কোভিড যদি থাইকেও যায় না পারি, 6 মাস পরেও তো ঘটনা ঘটতে পারে যে বাংলাদেশ একটা ভ্যাকসিন বানাতে পারছে, তাহলে আমরা ইসের দিক দিয়ে, ফার্মাসিউটিক্যাল দিক দিয়ে কিন্তু অনেক দূরে আমরা উঠে যেতে পারি। একই সঙ্গে তৈরি পোশাক রপ্তানি করেও 21-এ $50 বিলিয়ন আয়ের আশা আছে। তবে এজন্য দরকার কিছু বিষয়ে বাড়তি নজর। আগামী এপ্রিল মে থেকে সিচুয়েশন ইমপ্রুভ করা শুরু করবে, যেন ব্যাংকিং সেক্টর এন্টারপ্রেনারদেরকে সবাইকে সাপোর্ট দেয়। বিকজ ইন্ডাস্ট্রিকে এবং ইকোনমিকে টিকিয়ে রাখতে না পারলে কিন্তু আসলে গ্রোথ হবে না। এবং আমি খুব অপটিমিস্টিক যে আগামীতে আবার আমরা বাউন্স ব্যাক করব, আমরা ফিরে আসব। অর্থনীতির বিশ্লেষকরা বলছেন আগামী বছর জোর দিতে হবে দক্ষ মানব সম্পদ আর কর্মসংস্থানে।
সরকারের যে ব্যয়টা হয় সেটার গুণগত মান বাড়ানো, এই যে রাজস্ব জিডিপি রেশিও এটা বাড়াতে হবে। তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। কারণ এই যে আমরা এত লোক বিদেশে পাঠাচ্ছি, সব তো অদক্ষ শ্রমিক, একটা বড় অংশ অদক্ষ। আমরা হাউসমেট পাঠাচ্ছি, সেই জায়গায় যদি আমি ট্রেনিং দিয়ে আমি নার্স পাঠাতে পারি, অবভিয়াসলি আমি কয়েক গুণ বেশি আর্ন করতে পারবো। এবং দেশেরও আমার যদি উৎপাদনশীলতা বাড়াতে হয়, আমার দক্ষতা বাড়াতে হবে। তবে আশা জাগাচ্ছে করোনার টিকা, এর উপর ভর করেই অর্থনীতি বদলে দেবার স্বপ্ন দেখছে দেশের মানুষ। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। আবারও সময় হলো বাইজেস্টিল বিরতি নেবার, এরপর জানিয়ে ফিরছি। ইরানে অভিযান চালাতে পারেন ট্রাম্প, শঙ্কা বিশ্লেষকদের। এবং টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সাকিব। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত। এবার দেশের বাইরের খবর। ক্ষমতার শেষ দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বেপরোয়া সামরিক অভিযান চালাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তারা বলেন, বাগদাদে ড্রোন হামলায় নিহত ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির প্রথম মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে উপসাগরীয় অঞ্চলের আকাশে দেখা গেছে মার্কিন বোমারু বিমানের উপস্থিতি। ট্রাম্প প্রশাসন বলছে, সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হুমকির পরিপ্রেক্ষিতেই এই ব্যবস্থা। মার্কিন বিশ্লেষক ড্যানি পেস্টেল বলেন, আরও এক মাসেরও কম সময় ক্ষমতায় আছেন ট্রাম্প। এ সময়ের মধ্যে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ও সৌদি আরবের কাছ থেকে চাপে আছেন তিনি। পোস্টেল আরও বলেন, ট্রাম্প এখন এক আহত জন্তুর মতন, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারেন তিনি। Expelling the Americans definitively from the region would be one of the manifestations of the US in the region recently. American B-52 খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে 3 ওয়ানডে এবং 2 ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ক্যারিবীয় সিরিজ সহ তার অনাগত সন্তানকে নিয়েও। প্রতিপক্ষের কাছে সবসময় সমীয়র নাম সাকিব আল হাসান, বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশ দলের ভরসাও তিনি। শ্বশুর গুরুতর অসুস্থ হওয়ায় বঙ্গবন্ধু টি-20 ফাইনাল না খেলেই চলে যান যুক্তরাষ্ট্রে, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই সাকিব তার শ্বশুরকে হারিয়ে ফেলেন। 19 দিন পর দেশে ফিরে এলেন সাকিব আল হাসান। কথা বললেন আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরা নিয়ে। অবশ্যই একটা এক্সপেকটেশন তো থাকে, আমার নিজেরও আছে, সবারই আছে। তো সেই হিসাবে অবশ্যই ট্রাই করব যেন আগের জায়গাতেই থাকতে পারি। সামনে মিশন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দুর্বল দল নিয়ে সফরে আসছে ক্যারিবীয়রা। তাদের বিপক্ষে সিরিজ জিততে না পারাটা হবে হতাশা, আগাম জানিয়ে রাখলেন মিস্টার 75। যে দুটো দল দিয়েছে আসলে ওয়েস্ট ইন্ডিজ টিম, আমার কাছে মনে হয় যদি আমরা খুব বেশি ভালো না করি আমাদের জন্য একটু ডিসঅ্যাপয়েন্টিং হবে। বছরের প্রথম দিনই সবাইকে অবাক করেছেন এই ক্রিকেটার। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড করেছিলেন তিনি। এবার জানালেন নিজ মুখেই, নতুন কিছু না, থার্ড টাইম অবশ্যই আবার এক্সাইটেড আমি। দেখা যাক, আমি চাই আল্লাহর রহমতে সবার দোয়াতে ইনশাআল্লাহ সুস্থ সবলভাবে যেন নতুন মানে পৃথিবীতে আসতে পারে বাচ্চা, এবং সুস্থ সবলভাবে যেন মা এবং বাচ্চা দুজনেই থাকতে পারে। দীর্ঘ 1 মাসেরও বেশি সময়ে বাংলাদেশ সফর করবে ক্যারিবীয়রা, আর সে কারণে আগামী 10 জানুয়ারি বাংলায় পা রাখবে সফরকারীরা। শুভ দেবনাথ, এটিএন নিউজ, ঢাকা।
হৃদরোগে আক্রান্ত সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা এখন আগের থেকে অনেকটা স্থিতিশীল। এদিকে সৌরভের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিসিসিআই সভাপতি ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে 3টি ব্লকেজ পাওয়া গেছে। শনিবার তার ধমনীতে একটি রিং পরানো হয়। এছাড়া অন্য 2টি ব্লকেজ সারাতে আরও 2টি রিং লাগানো হতে পারে। চিকিৎসকেরা জানিয়েছেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজ। গতকাল শনিবার সকালে বাড়িতে ব্যায়াম করার সময় অসুস্থ হয়ে পড়েন সৌরভ। এরপর আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানে 7 সদস্যের মেডিকেল টিম তার চিকিৎসা করছে। গতকালই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সৌরভকে দেখতে হাসপাতালে যান। তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনন্ত শুভকামনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন মহারাজ। নিউজ আওয়ার শেষ করব, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। অপরাধ মোকাবেলায় প্রযুক্তি ব্যবহার বাড়াতে পুলিশকে প্রধানমন্ত্রীর নির্দেশ। এসকে সিনহার বিরুদ্ধে আরও 2টি মামলা করেছে দুদক। পিকে হালদারকে গ্রেফতার প্রক্রিয়া শুরু করবে ইন্টারপোল, হাইকোর্টকে দুদক। পেঁয়াজ আমদানিতে শুল্ক বাড়ানো হবে বললেন বাণিজ্য মন্ত্রী। পরীক্ষাগারে রাজধানীতে আটক কথিত ইউরেনিয়াম। দুশো নতুন ধানের উদ্ভাবক রাজশাহীর কৃষক নূর মোহাম্মদ। ইরানে অভিযান চালাতে পারেন ট্রাম্প, শঙ্কা বিশ্লেষকদের। এবং টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সাকিব। এই ছিল নিউজ আওয়ারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার লিখে স্পেস দিয়ে এএন লিখে পাঠিয়ে দিন 595 নম্বরে।